আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট। আমি অবলিক দিয়ে লিখেছি ইনকাম, দ্যাট মিনস ন্যাশনাল ইনকামও বলে। অ্যাকচুয়ালি ন্যাশনাল প্রোডাক্টটা এক অর্থে ন্যাশনাল ইনকাম, কারণ একটা দেশে একটা অর্থ বছরে যখন কোনো প্রোডাকশন হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসে, সেটা কিন্তু একটা আঙ্কিক মূল্যমান রয়েছে, একটা আঙ্কিক মান রয়েছে। এই যে আঙ্কিক মানটুকু রয়েছে এটুকু হচ্ছে ন্যাশনাল ইনকাম। পুস্তকের নীতিতে বলতে গেলে ন্যাশনাল প্রোডাক্ট ইজ দ্য ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস ইন দ্য নেশন। একটা দেশে, একটা জাতির দেশে উৎপাদিত সমস্ত পণ্য এবং সেবাসমূহ সমষ্টি। কিন্তু ন্যাশনাল ইনকামকে যখন ডিফাইন করি তখন বলছি ইট ইজ দ্য টোটাল ইনকাম ক্রিয়েটেড বাই প্রডিউসিং দ্য ন্যাশনাল প্রোডাক্ট। যতটুকু প্রোডাক্ট আমি উৎপাদন করেছি সেটুকু একটা আঙ্কিক মূল্যমান। $1 অফ গুডস এর জন্য $1 অফ ইনকামও কিন্তু জেনারেট হয়। $5 অফ গুডস অ্যান্ড সার্ভিসেসের জন্য $5 এর গুডস অ্যান্ড সার্ভিসের আঙ্কিক কোনো মূল্যমানও জেনারেট হয়। তা আমরা আজকে ন্যাশনাল প্রোডাক্টের সাথে ন্যাশনাল ইনকামের এই অংশটুকু আলোচনা করব। সাথে সাথে আমরা ইকোনমির কিছু সেক্টর ওয়াইজ এগুলোর ক্যালকুলেশন কেমন হতে পারে, একটা সেক্টরের মধ্যে কী ধরনের বিষয় থাকতে পারে, যদি 4টা সেক্টর ইকোনমিতে থাকে তাহলে সেখানে গণনা করার জন্য আইটেমগুলো কী, কম্পোনেন্টগুলো কী, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আমরা এটা যদি জানতে চাই আমরা ছোট্ট একটা গল্পের অবতারণা করি। গল্পটা হচ্ছে রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো ওই যে একজন ছিলেন, ঔপন্যাসিক ছিলেন। উনি একটা উপন্যাস লিখেছিলেন, ড্যানিয়েল ডিফো, যার হাতে একটা অন্যতম উপন্যাস হচ্ছে রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডিফো একজন ঔপন্যাসিক ছিলেন। উনি 1719 সালে যতটুকু মনে পড়ে একটা উপন্যাস লিখেন। সেই উপন্যাসের নাম হচ্ছে রবিনসন ক্রুসো। এটা একটা পার্সোনাল অ্যাডভেঞ্চারাস ভ্রমণ হিস্ট্রি, তার বেশ কিছু খণ্ড আছে। তো ওইখান থেকে একটা অংশকে আমি চুম্বক অংশ বানিয়ে নিচ্ছি, যাতে আমি আজকে রবিনসন ক্রুসো ইকোনমি নামে সেটাকে প্রচার করে কিছু অংশ এখানে বলতে পারি। যেমন ওইখানে বলা হয় রবিনসন ক্রুসো অনেক ভ্রমণ পিয়াসী ছিলেন। তিনি একটা দ্বীপে গেলেন, জাহাজটা ব্রেক করলো, তিনি দ্বীপে নেমে পড়লেন। দ্বীপ একটা ভয়ঙ্কর জায়গা, সেখানে কোনো জনমানুষ নাই। সে খুব বিপদে ঘুরে বেড়াতে শুরু করলো। শহরের জীবন বা নাগরিক জীবন ছেড়ে এসে মানুষ সেরকম একটা দ্বীপাঞ্চলে আইল্যান্ডে একভাবে বিচরণ করা কত ধরনের ভয় এবং তাই না সংকুলতা সেখানে বিরাজ করছে। তো সে চিন্তা করলো যে আমি যখন দ্বীপে এসেই গেছি, কিছু চুপড়ি টুপড়ি বানিয়ে থাকি, এখানে যখন এসেই গেছি দেখা যাক কোনো নারকেল যদি পারা যায়। এখানে যখন এসেই গেছি, জীবনযাপনের জন্য আমি কোনো ফিশ ধরে যদি আমার ক্ষুধাটা মেটাতে পারি তাহলে আমার খাদ্যের যে চাহিদাটা সেটা পূর্ণ হবে। দেখেন, একজন মানুষ একটা ইকোনমির মধ্যে, ধরে নেন আইল্যান্ড একটা ছোট্ট দেশ হয়ে গেল, এইখানে একজনই মানুষ যখন বিচরণ করছে, এখানে ক্রয় বিক্রয়ের কোনো সুযোগ আছে? এখানে যখন ক্রয় বিক্রয়ের সুযোগ নাই, সুতরাং এখানে ওই অর্থে ট্রেডের কোনো অস্তিত্ব নেই। এক্সপোর্ট ইম্পোর্ট তো অনেক দূরের কথা। একজন মানুষ যদি একটা ফিশও ধরে, সে নিজস্ব এফোর্টে ধরবে, ধরতে না পারলে খাবে না। একজন মানুষ যদি একটা নারকেলও পেরে খায়, ওই কোকোনাটটা পারতে তাকে একটা ফিজিক্যাল এফোর্ট দিতে হবে। যদি সে সেটা না পারে তাহলে সেটা সে অর্জন করতে পারবে না, খেতে পারবে না। তাহলে একজন মানুষের কনজামশন একজন মানুষকে মেটাতে হচ্ছে, তাই না? তো সেখানে ধরে নেন এই আইল্যান্ডের মধ্যে একটা প্রোডাক্ট খেয়ে সে জীবিকা নির্বাহ করছে, কারণ সে ভালো কোকোনাট পারতে পারতো না, কারণ সে গাছ উঠতে জানতো না। ফিশ তার কাছে ধরে নেন একমাত্র খাদ্য। এটা তার নিজের কাছে একটা অনেক সাধারণ একটা প্রোডাক্ট, যেটা সে যদি পায় সে খেয়ে অন্তত বেঁচে থাকতে পারে। তাহলে এই পার্সোনাল কনজামশনের জন্য সে ধরতো ফিশ। তাহলে কেস ওয়ানে ধরে নেন একটা ইকোনমি, রবিনসন ক্রুসোর ইকোনমি,
এবং একজন ইকোনমিতে একজনই ব্যক্তি, সুতরাং এটা ওয়ান ম্যান কর্তৃক পরিচালিত কোনো ইকোনমি। সেখানে একমাত্র প্রোডাক্ট হচ্ছে ফিশ। সুতরাং কোনো একটা ইকোনমিতে উদাহরণস্বরূপ একটা কনজিউমার গুডস হতে পারে ফিশ। সেকেন্ড, রবিনসন ক্রুসো যখন সেখানে থাকতে শুরু করলো, সে দেখলো মাছ ধরার জন্য একটু কিছু তৈরি করতে হবে, মানে আমি সংখ্যায় ভালো মাছ পাচ্ছি না বা মাছ ধরতে আমার অনেক বেগ পেতে হচ্ছে। তখন সে কি করলো, হারপুন বানালো। হারপুনস কি? হারপুনস হচ্ছে একটা দড়ি একটা কাঁটাযুক্ত বিষয়ের সাথে থাকবে, সে দূর থেকে সেটাকে নিক্ষেপ করবে, মাছের গায়ে যে পড়বে বা সে যেটাকে শিকার করতে চায় সেটার গায়ে যে পড়বে, সে টান দিবে, সেটাকে সে পেয়ে যাবে। আমি রেডিলি একটা সাগর বা কোনো একটা জায়গায় ঝাঁপ দিচ্ছি না, বরং আমি নিজের সেফটি দেখে সেটা ছুড়ে মারছি। এই যে বেচারা এককভাবে দ্বীপে থাকতে যে হারপুন নামক একটা জিনিসকে বানানো, ধরে নেন এটা তার একটা ফিজিক্যাল লেবার গেল, ওখানে কোনো মুদ্রার প্রচলন নাই, কিন্তু ধরে নেন এটা আজকের ইকোনমিতে বানাতে গেলে একটা ইনভেস্টমেন্টের পয়সা খরচ হবে। তার মানে এখানে একটা পয়েন্ট এসে আবির্ভূত হলো, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে রবিনসন ক্রুসোর প্রথম কনজাম্পশন ছিল ফিশ, সেকেন্ড একটা ইস্যু এসে দাঁড়ালো ইনভেস্টমেন্ট, তার মানে বিনিয়োগ। সে এতটুকু অর্থ সেটার পিছনে বিনিয়োগ করলো, কথা যদিও সেখানে অর্থের প্রচলন ছিল না একটা আইল্যান্ড, কিন্তু সে কোনো না কোনো সেখানে নিয়োজিত করলো। অ্যাটলিস্ট কোনো একটা দ্রব্য বানাতে ব্যবহৃত হলো, দড়িটা ব্যবহৃত হলো, হ্যাঁ, কাঠের আংটাটা ব্যবহৃত হলো, এসব জিনিস। কেস টুতে দুটা এলিমেন্ট কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট। এখন এরকম একটা ব্যাপার ওখানে দেখা গেল যে ওখানে কিছু নরখাদকের আবির্ভাব হলো, ক্যানিবালস, যারা মানুষের মাংস খায়, তাদের হাত থেকে বাঁচতে। এবং ফ্রাইডে নামে একজন লোক যে একটা জাহাজ থেকে তাদের হাত থেকে বেঁচে এসে দ্বীপে ঢুকে যায়, তাকে সেভ করতে এবং তাদের হাত থেকে বাঁচতে সে কী করলো, একটু ঝুপড়ি বানালো, কিছু নিরাপত্তা বেষ্টনী তৈরি করলো। এটার জন্য তার একটা ফিজিক্যাল শ্রম গেল না। ক্যানিবালসকে নিয়ে সে যখন কোনো একটা ঝুপড়ি বানাচ্ছে, আজকালকার আধুনিক যুগে মানুষ বাংকার বানায়, ডিফেন্সের জন্য অনেক অস্ত্রপাতি তৈরি করে, একটা দেশ অনেকক্ষণ ইনভেস্টমেন্ট করে ডিফেন্সের পিছনে, তাই না? হেলিকপ্টার কিনে, ট্যাঙ্ক কিনে, মিসাইল কিনে, কত ধরনের ক্ষেপণাস্ত্র কিনে। তো তখনকার সময় আইল্যান্ডে তার হাতে কিছু নাই, সে তো ওগুলোকে ইনভেস্ট করতে পারবে না, সেগুলো জানে না, টেকনোলজি বুঝে না। সে ঘরোয়াভাবে আদিম যুগের মানুষের মতো সে একটা ঝুপড়ি ঘর বা কিছু একটা ডিফেন্স সিস্টেম ওখানে তৈরি করলো, যাতে ক্যানিবালস বা নরখাদকরা আসলে সমস্ত বুঝতে পারে তারা আসছে এবং পালিয়ে যেতে পারে, এই সিস্টেম। তাহলে এখানে তৃতীয় বিষয়টা অবতারণা হলো। তৃতীয় বিষয়টা হচ্ছে এখানে পাবলিক গুডস বা গভর্নমেন্ট গুডসের মতো, যেখানে ডিফেন্সের পিছনে ক্রুসো কিছু ইনভেস্টমেন্ট করে বসে। সুতরাং এখানে কেস 3-তে এসে যোগ হলো ডিফেন্স বা প্রতিরক্ষা খাতের জন্য ব্যয়। খেয়াল করে দেখেন, যখন কেস 4 আমরা চিন্তা করলাম, দেখলাম যে ওখানে কনজাম্পশন আছে, ইনভেস্টমেন্ট আছে, পাবলিক গুডস আছে, কিন্তু যে ফ্রাইডে লোকটাকে সে উদ্ধার করলো নরখাদক ক্যানিবালসদের হাত থেকে, সেই লোকটা মাছ ধরতে জানে না। সে তখন ক্রুসোকে বলল, ভাই তুমি তো মাছ ধরতে জানো, আমি ভালো গাছে উঠতে জানি, আমি তোমাকে কোকোনাট পেরে দেবো যেটা তুমি পারতে পারছো না, কষ্ট হচ্ছে, তুমি নারকেল খাবে, আর তুমি যে মাছ শিকার করতে জানো, মাছটা তুমি আমাকে দেবে, আমি তোমাকে নারকেল দিব, তুমি আমাকে মাছ দিবা। এই যে একটা এক্সচেঞ্জ সিস্টেম ওখানে ইকোনমিতে কিন্তু চালু হয়ে গেল। খেয়াল করে দেখেন, এবং এটা অনেকটা পণ্যের বিপরীতে পণ্য, দ্যাট মিনস অনেকটা বাটার ট্রেড সিস্টেমকেও ইয়ে দিচ্ছে, একটা সংজ্ঞায়িত করার মতো বিষয় দিচ্ছে, তাই না? আচ্ছা, এখন যদি অন্য একটা দেশের কথা আমরা চিন্তা করি যেখানে অনেক বেশি কফি চাষ হয়, ব্রাজিল, তারা বাংলাদেশের চাইলে কফি রপ্তানি করতে পারে। আমার দেশে যদি গার্মেন্টস ভালো হয়, চা চাষ ভালো হয়, আমরা সেটা ঘাটতিতে না করলে অন্য দেশে রপ্তানি করতে পারি। রবিনসন ক্রুসো কিন্তু তাই, মিস্টার ফ্রাইডে যাকে সেভ করলো রবিনসন ক্রুসো, সে বললো যে তুমি তো কোকোনাট পারতে পারো না, আমি গাছে ভালো উঠতে জানি, তুমি কোকোনাট নাও। এটা অনেকটা এক্সপোর্ট করার মতো টেস্ট দিচ্ছে না একটা দেশের সাথে দেশকে?
আবার রবিনসন চিন্তা করতেছে আমি তো ভালো মাছ উৎপাদন করতে পারি, ঠিক আছে আমি কোকোনাটকে ইম্পোর্ট করবো, আমার মাছকে রপ্তানি করবো, ফ্রাইডে মিস্টার ফ্রাইডে মাছ খাবো আর আমি খাবো নারকেল, তাই না? মিলে গেল না? এক্সপোর্ট ইম্পোর্ট, হ্যাঁ, তো এক্সপোর্ট ইম্পোর্ট কনসেপ্টের সাথে সাথে মিলে যায়। কেস করে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট গুডস প্লাস এনএক্স মানে নেট এক্সপোর্ট, মানে এক্সপোর্ট থেকে ইম্পোর্টের পরিমাণ বাদ দিতে হবে। বুঝতে পারলেন? যদি এখন কেউ আমাকে বলে তুমি কেস ওয়ান থেকে ইকোনমিক্সের কোনো সেক্টরের সাথে ম্যাচ করতে পারছো কেস ওয়ানকে, উত্তর হচ্ছে এই কেস ওয়ানটা খুব ভালোভাবে ম্যাচ হচ্ছে হাউস হোল্ড সেক্টরের সাথে। আমরা ঘরে থাকি, ফার্মে কাজ করি, ইমিটেশনের প্রোডাকশন করি, সব কিছু হাউস হোল্ডের একটা উৎপাদন না। আপনি একটা ফার্ম হাউস চালান, আপনার ফার্মের একটা উৎপাদনও একটা ইকোনমিতে কন্ট্রিবিউট করে, সেটাও একটা ফার্ম হাউসে ফার্মের তরফ থেকে করা হাউস হোল্ডের মতো একটা উৎপাদন। সেকেন্ড হচ্ছে যখন আমরা কোনো একটা জায়গায় বিনিয়োগ করি, রবিনসন ক্রুসো হারপুন বানাতে বিনিয়োগ করেছিল কনজাম্পশনের পর, সেই ইনভেস্টমেন্ট যোগ করেছিল, সুতরাং এটা তার জন্য এই জামানার হাল জামানার একটা বিজনেস সেক্টর, যেখানে কোনো না কোনো কোম্পানি কোনো জায়গায় কোনো কিছু বানাচ্ছে, সেটা বিক্রি কেনা, বিক্রি কিনি হচ্ছে, এ কিনছে ও বিক্রি হচ্ছে, সুতরাং এখানে বিজনেস কিন্তু দেখা যাচ্ছে, এখানে বিজনেসের একটা অস্তিত্ব অবশ্যই রয়েছে। যদি এরকম হয় যে আমি কেস থ্রিতে দেখলাম কনজাম্পশন প্লাস ইন্ডাস্ট্রি প্লাস গভর্নমেন্ট গুডস, এই যে গভর্নমেন্ট গুডস এসে যোগ হলো, এটা একটা পাবলিক সেক্টরের প্রোডাক্ট না? বাংলাদেশ রেলওয়ে একটা পাবলিক সেক্টরের সার্ভিস না? একটা সময় আদমজি যুগ ছিল গভর্নমেন্টের গুডস, গভর্নমেন্টের এখনো অনেক সার্ভিস সেক্টরে ইনভেস্টমেন্ট আছে না? ফোন কোম্পানিতে টেলিটক, ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে জনতা, অগ্রণী, সোনালী, কোন একটা সরকারি জুটমি থাকতে পারে না, সরকারি একটা প্রতিষ্ঠান থাকতে পারে না যারা কিছু বানায় সরকারের তরফ থেকে? তাহলে এই সব কিছুই হচ্ছে গভর্নমেন্টের জন্য কি পাবলিক সেক্টরের অন্তর্ভুক্ত কোনো গুডস বা সার্ভিসেস, যেটা আলটিমেটলি জনতা জনগণ ব্যবহার করবে, সেটাই হচ্ছে পাবলিক গুডস অ্যান্ড সার্ভিসেস। অনেকে বলে না দিস ইজ পাবলিক প্লেস, তার মানে এটা কোনো ব্যক্তি মালিকানা অর্থে নাই, এটা একটা ওপেন রাস্তা, বনের এই রাস্তার মালিক সরকার, আশপাশের বাড়ির মালিক ব্যক্তিগত সরকার, ওকে, কিন্তু রাস্তাটার মালিক সরকার, এটা হচ্ছে পাবলিক প্লেস, তাই না? তো পাবলিক সেক্টরে থাকে পাবলিক গুডস, যেমন রবিনসন ক্রুসো বলছিল আসো আমরা কানিগঞ্জ থেকে বাঁচবো, আমরা সবাই মিলে এমন একটা কিছু বানাবো সহজে তারা আমাদেরকে অ্যাটাক করতে পারবে। তাহলে এটা আমার জন্য একটা ডিফেন্সিভ টাইপের ছিল না, দেশের প্রতিরক্ষার মতো। সুতরাং তার সময় রবিনসন ক্রুসো ইকোনমিতে ফর এক্সাম্পল সে যে সিস্টেমটা বানিয়েছিল সেটা একটা ডিফেন্স, সেটা একটা পাবলিক সেক্টরের গুডস ছিল, তাই না? সরকার যদি বলে আমি এডুকেশন সেক্টরে এত টাকা খরচ করবো, এটা একটা পাবলিকের তরে সরকারের করা ইনভেস্টমেন্ট, সে ডিফেন্সে করুক, এডুকেশনে করুক, অন্যান্য খাতে করুক, সবগুলো গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট। চতুর্থ হচ্ছে এক্সটার্নাল সেক্টর, যেখানে আমি জানি যে আমি কি উৎপাদন করতে পারবো, অন্য একটা দেশ জানে কোন দেশটা সে আমার চেয়ে ভালো পারে। ভিয়েতনাম হচ্ছে বন্যা প্লাবিত দেশ, টাকা পয়সা নাই, তোমার ধান তো নষ্ট হয়ে যায় বন্যায়, আচ্ছা আমি তোমাদেরকে আগামী 2 বছর ধান রপ্তানি করবো, আমার এখানে খুব ভালো ধান, আর তোমার ওখানে খুব ভালো চা হয়, ঠিক আছে তুমি আমাদেরকে চা খাওয়াও। ব্রাজিল বলছে আমার এখানে ভালো কফি হয়, ভাই আমি কোন কোন দেশে রপ্তানি করবো একটা লিস্ট করি। শিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা, সবচেয়ে বেশি গরু সেখানে স্লটার হয়, অনেক জায়গায় সেটা ছড়িয়ে যাচ্ছে, কারণ অন্য জায়গায় সেটা নাই। নরওয়েকে বলা হয় ল্যান্ড অফ ফিশারম্যান, জেলেদের দেশ, ধীবরের দেশ, ভৌগোলিক কাঠামোতে ওইভাবে সমতল কিছু হয়, পানি, লেক, আবার পানি, আবার লেক, আবার পানি, আবার লেক, অত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে পারবে না। গেল কোথায়? ল্যান্ড অফ ফিশারম্যান ইস্যুতে। তাহলে ওরা আমাদেরকে ফিশ রপ্তানি করতে পারে। কানাডাকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি, পৃথিবীর সকল রুটি যেন সেখানে পাওয়া যায়।
উদাহরণস্বরূপ কেন বলা হয় রুটি উৎপাদনের কাঁচামাল হচ্ছে আটা, গম। তাহলে গম একটা ধানের মতো শস্য, এই ক্রপটা বেশি মাইক্রোমান চাষ হচ্ছে কানাডায়, কানাডা থেকে অন্যান্য জায়গায় সেটা ছড়িয়ে পড়ছে, কারণ কানাডার মধ্যে যে স্ট্রিংটা এটা উৎপাদন করতে আছে অন্য দেশে নাই। রবিনসন ক্রুসো বলেছিল, ভাই আমি কোকোনাট পাড়তে পারি না, আমি গাছে উঠতে পারি না, সুতরাং তুমি আমার মাছ দাও। আর মিস্টার ফ্রাইডে, যাকে ক্যানিবালদের হাত থেকে বাঁচানো হয়েছিল, নরখাদকদের হাত থেকে, সে বলে বসেছিল, আচ্ছা তুমি ফিশ ধরতে পারো, আমাকে তুমি ফিশ খাও, আমি তোমাকে গাছে উঠে নারকেল পেরে দিচ্ছি। একটা এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছিল না? সুতরাং একটা দেশ সেই জিনিসটাকে এক্সপোর্ট করবে যেটা তার অনেক আছে, আর সেই জিনিসটাকে ইম্পোর্ট করবে যেটা তার নাই। আমার দেশের গাড়ি নাই, আমি গাড়ি চালাতে চাইলে বাড়ি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমি হেলিকপ্টার বানাই, আমি চাইলে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমার সরকারের কয়েকটা প্লেন দরকার প্লেন বাণিজ্যের জন্য, প্লেন বিজনেসের জন্য, বাংলাদেশ বিমান কয়েকটা সরকারি প্লেন কিনে নিয়ে আসবো। আবার যে জিনিসটা আমার কাছে অনেক আছে সেটা আমি বাইরে দিতে পারি। এমন একটা সময় ছিল বাংলাদেশ 10 কোটি টাকা শুধুমাত্র ব্যাঙের পা রপ্তানি করে আয় করত। বড় বড় কোলা ব্যাগ বিদেশে রপ্তানির জন্য প্রোডাক্ট আমরা খাই না, বাইরের চাহিদা আছে। দেশের বাইরে অনেক কিছু চাহিদা আছে যেটা দেশের ভিতরে নাই। আবার ওই দেশের অনেক কিছু ফেলনা হতে পারে যেটা আমাদের সাথে চাহিদা সম্পর্ক হতে পারে, isn't it? হ্যাঁ, আমরা চাইলে যে সমস্ত প্রোডাক্টে আমাদের স্বনির্ভরতা বেশি সেটা আমরা রপ্তানি করতে পারি। অনেক গার্মেন্টস বানাতে পারি কারণ এখানে অনেক লেবার আছে। চা চাষ করতে পারি কারণ কিছু অসমতল ভূমি আছে, পাহাড়ে চা চাষটা উঁচু নিচু জমিতে ভালো হয় যেখানে পানি জমে থাকে। সকল ফসল বা ক্রপের জন্য সকল ধরনের পরিবেশন হয়, ডিফারেন্ট পরিবেশে ডিফারেন্ট ফসল উৎপাদিত হয়, তাই না? সো রবিনসন ক্রুসো ইকোনমির মাধ্যমে আমরা বুঝতে পারলাম কেস 1 এ ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কনজাম্পশন অফ গুডস, যেটা হাউজিং সেক্টরের মধ্যে। কেস 2 তে ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, ওই যে হাত বাড়ানোটা সেটা বিজনেস সেক্টরের মধ্যে হতো। কেস 3 তে ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট গুডস, যেটা পাবলিক গুডসের মতো, যেটা একটা পাবলিক সেক্টরের অন্তর্ভুক্ত। কেস 4 এ আমরা বুঝতে পারলাম কনজাম্পশন প্লাস গুডস, পাবলিক গুডস প্লাস ইনভেস্টমেন্ট প্লাস নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট মিনস এক্সপোর্ট থেকে ইম্পোর্টের পরিমাণ কমিয়ে দেওয়া। যেমন ফ্রাইডের সাথে রবিনসন ক্রুসোর কোকোনাট অ্যান্ড ফিশ নিয়ে চুক্তি হয়েছিল যে তারা এক্সপোর্ট ইম্পোর্টের মতো তার যেটা স্পেশালাইজেশন সেটার উপর সে উৎপাদন করবে বা আহরণ করবে। তারা দুজন মিলে একসাথে ওই আইল্যান্ডে, যদিও এটা কাল্পনিক উপন্যাস কিন্তু ওই আইল্যান্ডে ওরা একসাথে 27 কি 28 বছর ছিল। রবিনসন ক্রুসো তার সম্পর্কে বলেছিলেন মিস্টার ফ্রাইডে অনেক অনুগত একজন কাজের লোক যে তাকে খুব মান্য করে চলত। তো এই রবিনসন ক্রুসোর ইকোনমির মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যে ইকোনমির মূল পয়েন্ট আসলে কয়টি, 4টি। সুতরাং কেউ যদি এখন আমাকে বলে যে ওই অর্থে ন্যাশনাল প্রোডাক্ট বা ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে প্রথমে হবে কনজাম্পশন, তাই না? তারপর হবে ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট, তারপর হবে গুডস পাবলিক গুডস, তাই না? তারপর হতে পারে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, তাই না? তাহলে আপনি বলতে পারেন নেট এক্সপোর্ট, তাই না? এক্সপোর্ট প্লাস মাইনাস এম মানে ইম্পোর্ট, বুঝতে পারলেন? সো এটা হচ্ছে খুব সংক্ষেপে ন্যাশনাল প্রোডাক্ট বা ন্যাশনাল ইনকামের ধারণা রবিনসন ক্রুসোর ওয়ান ম্যান ইকোনমি থেকে। ক্লিয়ার? সো আমরা যখন ন্যাশনাল প্রোডাক্ট অ্যান্ড ন্যাশনাল ইনকাম করলাম, এখানে আমার ন্যাশনাল এক্সপেন্সের কিছু ধারণা আসবে না, গভর্নমেন্ট কতটুকু এক্সপেন্ডিচার করে সেটাও কিন্তু অনেক বড় একটা ইস্যু। ন্যাশনাল এক্সপেন্ডিচারও কিন্তু আমি কিছু ইকোনমির আলোকে বর্ণনা করতে পারবো। ইভেন রবিনসন ক্রুসোর এই যে ওয়ান ম্যান ইকোনমি, এখানেও কিন্তু টাকা পয়সার লেনদেন না হলেও অনেক ধরনের এক্সপেন্সের কথা এখানে চলে আসবে, অনেক ধরনের পণ্য বিনিময়ের কথা এখানে চলে আসবে, রাইট? তা আমরা সিম্পল সেন্সে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের কিছু মেথড করব। ন্যাশনাল ইনকাম কীভাবে ক্যালকুলেট করতে হয় এই জাতীয় কিছু মেথড আমরা আলোচনা
ভিত্তিক এরকম হয়তো 2টা বা 3টা পরিসরে আমরা কিছু পয়েন্ট করবো। ওখানে কিছু ম্যাথ থাকতে পারে, কিছু ছোট গ্রাফ থাকতে পারে, কিছু চার্ট থাকতে পারে, গভর্নমেন্টের কী পরিমাণ এক্সপেন্ডিচার হচ্ছে, ইনকাম হচ্ছে, তাই না, বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি কী কী পদ্ধতি বা মেথডগুলোকে ব্যবহার করছি, এই জিনিসগুলো ওখানে